আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইসকন ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ৩টি মামলা করেছে। হাইকোর্টকে এমন তথ্য জানালো রাষ্ট্রপক্ষ। এ সময় জানমালের ক্ষতি যেন না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয় আদালত। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে শুনানি হয়। রাষ্ট্রপক্ষ জানায় ৩৩ জন গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত। সরকার যেন তাদের তৎপরতা জারি রাখে জানিয়ে চট্টগ্রামে আইনজীবী হত্যায় নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট। অলরেডি ৩টা মামলা হয়েছে। একটা মামলা ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একটা মামলা ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড। আমাদের ডেপুটি জেনারেল যিনারা আছেন ওনারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে ১৩ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জন সহ হত্যায় জড়িত সন্দেহে মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর আগে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় ৩টি মামলা হয়। অন্যদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম সহ সারা দেশ। দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করছে আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামে আজও দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। এর আগে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা নিম্নয় দাসকে কারাগারে নেয়ার পথে তার অনুসারীরা আদালত এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবীদের মানববন্ধন ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক মানববন্ধনের মাঝখানে আদালত প্রাঙ্গণে। সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে কিন্তু আইনজীবীরা, আজকে জেলা আইনজীবীরা কিন্তু মানববন্ধন করতেন এবং একই সাথে তারা কিন্তু ইসকন যে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং এখানে তাদের কিন্তু একটাই দাবি, তারা কিন্তু জানাচ্ছেন আসলে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা যতক্ষণ পর্যন্ত আসলে তাদের এই হত্যার বিচার না হয়। এবং এখানে কিন্তু জেলা আইনজীবী সমিতির সভাপতি সাহেব যোগ দিয়েছেন এবং এখানে সবাই কিন্তু উপস্থিত আছেন এবং তারা কিন্তু বারবার জানাচ্ছেন কিন্তু এই আইনজীবীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। এবং এখানে কিন্তু কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং কালো পতাকা বেশ ধারণ করা হয়েছে এবং এখানে মানববন্ধন চলছে, অন্য পাশে কিন্তু প্রতিবাদ সমাবেশ হচ্ছে। এবং একই সাথে তারা জানাতেন, আমরা একটু সভাপতি সাহেবের সাথে কথা বলবো, জেলা আইনজীবী সভাপতি সাহেবের সাথে কথা বলবো। আমরা লাইভে আছি, আপনি যদি বলেন আসলে এই হত্যা না, আমরা তো আজকে মানববন্ধন হচ্ছে, আপনারা জানেন এই যে গত পরশু এই যে ইসকনের কতিপয় সন্ত্রাসীরা আমাদের বিজ্ঞ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে প্রকাশ্য রাজপথে, আমরা তার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন হচ্ছে। আমরা মনে করি প্রকৃত খুনিরা গ্রেপ্তার হবে, তাদের বিচার বাংলার মাঠে আমাদের এই চট্টগ্রাম কোর্টে তারা আমরা বিচার করব, আইনের মাধ্যমে বিচার হবে। আমরা যারা ঘটনা করেছেন তারা সাজা দাবি করছি এবং তাদের বিচার দাবি করছি। আমি মনে করি আজকে ইসকন নিষিদ্ধ চান কিনা? হ্যাঁ, অবশ্যই। ইসকন এখানে না, বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ রয়েছেন। আমরা মনে করি যে এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা শুনছিলেন জেলা আইনজীবী সভাপতির বক্তব্য এবং এখানে কিন্তু তারা জানিয়েছেন তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত বিচার হবে না। এবং একই সাথে যে চিন্ময় দাস তার আদালতে কিন্তু তাকে যেহেতু আদালত থেকে নেওয়ার সময় কিন্তু তার বক্তারা বাধা দিয়েছেন এবং 3.5 ঘন্টা পর্যন্ত আসলে পুলিশ প্রশাসন কি করেছে সেই প্রশ্নটি উঠেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু এখানে প্রশ্ন রেখেছেন অনেকেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কারাগারে তার ডিভিশন যাতে বাতিল হয় তারা কিন্তু সেটাও প্রত্যাশা করছেন। এখানে যারা আইনজীবী আছে তারা কিন্তু জানাচ্ছেন কারাগারে চিন্ময় দাসের ডিভিশন যাতে বাতিল করা হোক এবং তাকে কিন্তু যাতে ডিভিশন দেওয়া না হয় সেই ব্যবস্থা করা হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মানববন্ধন নিয়ে। ধন্যবাদ।
বিতর্কিত ও সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাস্সুম উর্মি জামিনের জন্য আদালতে হাজির হয়েছেন। সকাল 10:30টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। কিছুক্ষণের মধ্যে তার আবেদনের বিষয়ে শুনানি হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গত 8 অক্টোবর তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদ। মামলার অভিযোগে বলা হয়, গত 5 অক্টোবর তাপসী তাবাস্সুম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি রংপুরের শহীদ আবু সাইদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এতে বিতর্কিত হয়ে পড়ে তিনি গা ঢাকা দিলে গত 14 অক্টোবর উর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় সরকার। দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেয়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি 3 মাসের জন্য মুলতবি করে বৃহস্পতিবার আদেশ দেয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ। ভুয়া লেটার অফ ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে 85 কোটি 87 লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। 2022 সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করে হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন জেসমিন। বকেয়া বেতন ও হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স কারখানার প্রায় 4000 শ্রমিক। এতে মহাসড়কের দুপাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন যাত্রী ও পথচারীরা। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা পরিশোধ করছে না, তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এ সময় আশেপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। জি সিনথিয়া রহমান, আপনি যেমনটি জানেন যে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে এই চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানা রয়েছে, সেই কারখানার যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা বকেয়া বেতন সহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে যাচ্ছে। আমি একটি শ্রমিকের সাথে কথা বলবো, আসলে কি দাবি তাদের রয়েছে? জি, আমাদের দাবি হচ্ছে যে আমরা গত কয়েক মাস থেকে বেতন পাই না। আমাদের 28 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, যে আজকে 28 তারিখ, আমাদের তারপরে কোনো সারা শব্দ দেয় না আর কি। আমরা এই পর্যন্ত আস্থা অবরোধ করে আমরা মহাসড়কে টাঙ্গাইল মহাসড়কে আসি, আমাদের কোনো এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে না এই পর্যন্ত। এবং যত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার গত 5 মাস হলো বেতন পায় নাই, উপর লেভেলে যারা ছিল। এখনো আমাদের ফ্যাক্টরি ক্লোজ করে দেওয়া হয়েছে, 28 তারিখে দেওয়ার কথা ছিল, অনেক জায়গায় ছিল, কিন্তু আজকের এই দিনটাতে সবাই উপস্থিত হয়েছে এই জায়গাতে, কিন্তু আজকে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো আমাদের তার প্রতিক্রিয়া দেখতেছি না। এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না পাইতেছি, আমরা তখন পর্যন্ত আমাদের টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করব। জি সিনথিয়া, আপনি যেমনটি জানতে পেরেছেন যে শ্রমিকরা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতনের পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তারা অবরোধ করে রাখবেন বলে তারা জানিয়েছেন। তবে আমি কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে মোবাইলে পাওয়া যায়নি। তবে শ্রমিকরা বলেছেন আসলে তাদের একমাত্র আয়ের উৎস এই তাদের বেতন, সেই বেতন দিয়ে তারা কিন্তু বাসা ভাড়া এবং বিভিন্ন খাবার ক্রয় করা এবং বিভিন্ন পণ্য ক্রয় করা কিন্তু তাদের এই বেতন দিয়েই চলে, যার ফলে তারা কিন্তু দুর্ভোগে পড়ে রয়েছেন বেশ কতদিন ধরে। জি সিনথিয়া, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বকেয়া বেতনের দাবির সর্বশেষ খবর। ধন্যবাদ। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের তীব্রতা। গত 3 দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছিল, তবে আজ ভোরে তা নেমে আসে 12 ডিগ্রিতে। ভোর 6টায় জেলার তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 14 থেকে 16 ডিগ্রিতে। সকালে সূর্যের দেখা মেলার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর আবারও কমে যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও গৃহহীনরা। দিনাজপুরের হিলিতে সকালে রোদের দেখা মিললেও হালকা বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।
ঘন কুয়াশার কারণে রাতে জেকে বসছে শীত, ঘরে ঘরে বাড়ছে শীতজনিত রোগী, সবচেয়ে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আন্তর্জাতিক সংবাদ। শপথ গ্রহণের আগেই নতুন ট্রাম্প প্রশাসনে দেখা দিয়েছে বোমাতঙ্ক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গেল মঙ্গলবার রাত ও বুধবার এসব ঘটনা ঘটে। দেশটির গোয়েন্দা সংস্থা FBI জানায় তারা এ বিষয়ে অবগত রয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের বাড়িতে হামলা করার কথা বলে পুলিশকে ভুয়া কল করা হয় বলেও জানায় সংস্থাটি। হুমকির তালিকায় রয়েছেন ট্রাম্প মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী, আবাসন মন্ত্রী সহ অন্তত 9 জন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এলিসা স্টেফানিকো আছেন এ তালিকায়। মার্কিন পুলিশ এসব ঘটনার তদন্ত করছে। মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে রাশিয়ায় আবারও হামলা চালিয়েছে ইউক্রেন। গেল মঙ্গলবারের এই হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে মস্কো। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলছে, গেল সোমবার রাতে রাশিয়া একযোগে রেকর্ড 188টি ড্রোন দিয়ে হামলা চালায়। এতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইসরায়েলি নৃশংস বোমা বর্ষণে উত্তর গাজার বেইত লাহিয়ায় আরও 2টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। পৃথক বোমা বর্ষণের ঘটনায় এক পরিবারের 3 শিশুসহ আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। ফ্রান্সের দাবি, ICCর এ পরোয়ানার মাধ্যমে নেতানিয়াহুকে গ্রেফতার করা যাবে না, কারণ আদালতটির এ আইনে স্বাক্ষর করেনি ইসরায়েল। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে অধিকার সংস্থাগুলো। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ। একে আশার প্রথম রশ্মি হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।